ওকে, সো আমরা ইনকাম এফেক্টটাও পড়েছি, আমরা কনজাম্পশন, আমরা প্রাইস এফেক্টটাও পড়েছি। ঠিক আছে, এবার আমরা দেখব যে সাবস্টিটিউশন এফেক্ট কী, আর ইনকাম এফেক্ট, সাবস্টিটিউশন এফেক্ট আর প্রাইস এফেক্টের মধ্যে কী রিলেশান আছে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রবাবলি এই পুরো ইউটিলিটি থিওরির মধ্যে এটা সবথেকে ইম্পর্টেন্ট টপিক। ওকে, নাও সাবস্টিটিউশন এফেক্ট পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে সাবস্টিটিউশন এফেক্টকে কয় ভাগে ভাগ করা যায়, কতগুলো ভাগে আমরা সাবস্টিটিউশন এফেক্টকে ভাগ করতে পারি। তো সাবস্টিটিউশন এফেক্টকে দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হিক্স সাবস্টিটিউশন এফেক্ট আর একটা হচ্ছে স্ল্যাটস্কিস সাবস্টিটিউশন এফেক্ট। দুটোর মধ্যে কী ডিফারেন্স আছে সেটা এখনই আমি বলবো না, সেটা তোমরা লাস্টে একদম বলবো যখন পড়ানো হয়ে যাবে দুটোই। আচ্ছা, তো যে কোনো সাবস্টিটিউশন এফেক্ট বুঝতে গেলে সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মানি ইনকাম আর রিয়েল ইনকামের মধ্যে কি ডিফারেন্স আছে। তো আমি তোমাদেরকে অলরেডি বলেছি, একটু আইডিয়া দিয়েছি যে মানি ইনকাম আর রিয়েল ইনকামের মধ্যে কি ডিফারেন্স আছে, তাও আমি আরেকবার এখন বলছি যে মানি ইনকাম হচ্ছে যে আমার পকেটে কত টাকা আছে, নমিনাল ইনকাম, নমিনাল অ্যামাউন্ট অফ ইনকাম দ্যাট আই হ্যাভ। আমার পকেটে যত স্যালারি আছে বা আমার পকেটে যত টাকা আছে, দ্যাট ইজ মাই মানি ইনকাম। ওকে, কি বললাম, মানি ইনকাম ইজ মাই স্যালারি, স্যালারি বা পকেটে যত টাকা আছে, দ্যাট ইজ মাই মানি ইনকাম। আর এটার নেচারটা কি এগুলো একটু পড়ে নাও যাতে পরে কাজে লাগে। ইট ডাজ নট অ্যাকাউন্ট ফর ইনফ্লেশন অর চেঞ্জেস ইন পারচেসিং পাওয়ার, মানে জিনিসপত্রের দাম বাড়ছে কি বাড়ছে না সেটা হিসাব করে তো আমি আমার পকেটে কত টাকা আছে সেটা বলি না, তাই না। বা ইনফ্লেশন মানে কি, দাম বেড়ে যাওয়া, প্রাইস লেভেলটা বেড়ে যাওয়া, সাধারণ যে দামের স্তর সেটা বেড়ে যাওয়াকে আমরা ইনফ্লেশন বা প্রাইস লেভেল বলি। যে আজকে একটা জিনিস 10 টাকা, এক বছর পর হয়তো 11 টাকা হয়ে গেছে। সো দিস চেঞ্জ ইন দ্য প্রাইস লেভেল ইজ কল্ড ইনফ্লেশন। নাও এই ইনফ্লেশনটাকে কনসিডার করে, অর্থাৎ মানে ধরো আমার পকেটে আজকে 200 টাকা আছে, তো এই 200 টাকা দিয়ে আগে হয়তো আমি 20টা জিনিস কিনতে পারতাম, এখন হয়তো জিনিসের দাম বেড়ে যাওয়ায় আমি এখন এই 200 টাকায় হয়তো 15টা জিনিস কিনতে পারবো। তো আমি যখন আমার মানি ইনকামটাকে বলি, অর্থাৎ আমার পকেটে কত টাকা আছে সেটা বলি, তখন তো আমি এইগুলো হিসাব করে বলি না, তাই না, যে আগে 20টা জিনিস কিনতে পারতাম, এখন দেখো আমার টাকা দিয়ে আমি মাত্র 15টা জিনিস কিনতে পারবো, সেই সব হিসাব করে বলি না। তখন খালি আমি বলি কি, যে আমার 200 টাকা ইনকাম। সো দিস ইজ হোয়াট মানি ইনকাম ইজ। এটা ইনফ্লেশনের জন্য কোনো রকমভাবে ক্যালকুলেটেড হয় না, বা ইনফ্লেশনটা নিয়ে এটার কোনো মানে কনসেপ্ট নেই। ওকে, বা পারচেজিং পাওয়ারও এটাকে, এটার সাথে পারচেজিং পাওয়ারেরও কোনো রিলেশান নেই। পারচেজিং পাওয়ারের কোনো রিলেশান নেই মানে এই যে 200 টাকায় তুমি 20টা জিনিস কিনতে পারবে, বা 200 টাকায় হয়তো এক বছর আগে তুমি 20টা জিনিস কিনতে পারতে, কিন্তু এখন হয়তো 200 টাকায় তুমি মাত্র 15টা জিনিস কিনতে পারবে। এইগুলো কিন্তু আমি 200 টাকা ইনকাম আমার সেটা বলার সময় এগুলো আমি ভাবিও না, এগুলো আমি বলিও না, রাইট। তো পারচেজিং পাওয়ার হোক, অর্থাৎ আমার ক্রয় ক্ষমতা কতটা আমি কিনতে পারবো, কতগুলো প্রোডাক্ট আমি আমার ইনকাম দিয়ে কিনতে পারবো, সেটাকেই বলা হয় আমার ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার। সেই পারচেজিং পাওয়ার বা ইনফ্লেশন এগুলো হিসাব করে কিন্তু আমরা আমাদের মানি ইনকামটা বলি না। মানি ইনকামটা ডাইরেক্টলি একটা নাম্বার বলা হয় যেটা আমার পকেটে থাকে বা যেটা আমার স্যালারি সেটাই। ওকে, আচ্ছা, এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ইফ এ পারসন আর্নস 50,000 রুপিস পার মান্থ, দিস অ্যামাউন্ট ইজ দেয়ার মানি ইনকাম, যেটা বললাম সেটাই। রিয়েল ইনকাম কি, রিয়েল ইনকাম হচ্ছে পারচেজিং পাওয়ার অফ মানি ইনকাম, পারচেজিং পাওয়ার অফ মানি ইনকাম অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন। মানে ওই টাকা দিয়ে তোমার ক্রয় ক্ষমতা কি, তুমি কত টাকা কিনতে, মানে টাকা ধরো তোমার ইনকাম আজকে 2,000 টাকা, যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটাই। তো এই 2,000 টাকা দিয়ে তুমি কতগুলো প্রোডাক্টের, মানে কোনো প্রোডাক্ট বা অনেকগুলো প্রোডাক্টও হতে পারে বা কোনো একটা প্রোডাক্টও হতে পারে, কতগুলো ইউনিট কিনতে পারবে। বোঝার সুবিধার্থে আমরা এখানে একটাই প্রোডাক্ট ধরছি, যে এক্সাম্পলটা আমি আগেও দিয়েছি। তো ধরে নিলাম সেই একটাই প্রোডাক্ট হচ্ছে আইসক্রিম, আর একটা আইসক্রিমের দাম হচ্ছে 100 টাকা। তো আমার 2,000 টাকা ইনকামে আমি কতগুলো আইসক্রিম কিনতে পারবো, মাত্র 20টা, তাই তো। তাহলে এই 20টা আইসক্রিম, এটা আমার পারচেজিং পাওয়ার, ক্রয় ক্ষমতা। কতগুলো প্রোডাক্ট কেনার ক্রয়, মানে কতগুলো প্রোডাক্ট কেনার ক্ষমতা আছে, কতগুলো প্রোডাক্ট ক্রয় করার ক্ষমতা রয়েছে আমার, 20টা প্রোডাক্ট ক্রয় করার ক্ষমতা রয়েছে। এই যে আমার ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার, এটাকেই আমরা বলছি রিয়েল ইনকাম। এটাকেই আমরা কি বলছি, রিয়েল ইনকাম, আমাদের যে ক্রয় ক্ষমতা। অবশ্যই এটা ইউনিটলেস হবে, এটা কোনো
রুপিস থাকবে না এটাতে, কারণ রুপিস এটাতেও থাকে এটাতেও থাকে, দুটো কেটে যায়, তো এটা ইউনিটলেস হয়। ঠিক আছে, ক্রয় ক্ষমতা বা রিয়েল ইনকাম ইউনিটলেস হয়। কটা জিনিস আমরা কিনতে পারবো সেই হিসাবটা আমরা জানতে পারি হচ্ছে রিয়েল ইনকাম বা ক্রয় ক্ষমতা থেকে। ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এটাও পড়তে পারো। মানি ইনকাম ইজ 15,000, প্রাইস অফ আ বাস্কেট 10,000, পারচেসিং পাওয়ার হচ্ছে 15,000 বাই 10,000 5। ওকে, মানি ইনকামের ফর্মুলাটা তো আমি বলেছি, বাট আমি এক্সপ্লেন করলাম, বলিনি এখনও। রিয়েল ইনকামের ফর্মুলা কী তাহলে? মানি ইনকাম বাই প্রাইস, মানি ইনকাম বাই প্রাইস। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দুটো সিচুয়েশান দেব। একটা সিচুয়েশান হচ্ছে যে ধরো আচ্ছা একটু ফাঁকা পেজে যাওয়া যাক। তো আমি তোমাদেরকে দুটো সিচুয়েশান দেব, ঠিক আছে? তো প্রথম সিচুয়েশানটা হচ্ছে যে তোমার মানি ইনকাম ধরো 20,000 টাকা, আর তুমি একটাই প্রোডাক্ট কিনবে, ধরে নিলাম জাস্ট বোঝার সুবিধার্থে, তুমি দুটো প্রোডাক্ট, তিনটে প্রোডাক্ট, চারটে প্রোডাক্ট, 10টা প্রোডাক্ট কিনতে পারো, রিয়েল লাইফে সেরকমই হয়, কিন্তু ধরে নাও তুমি একটাই প্রোডাক্ট কিনবে, আর সেই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে, প্রাইস অফ দ্য প্রোডাক্ট দ্যাট ইজ 100 রুপিস। তাহলে তোমার রিয়েল ইনকাম কত বলো? তাড়াতাড়ি বলবে, রিয়েল ইনকাম কত? রিয়েল ইনকাম বলতে তুমি কতগুলো প্রোডাক্ট কিনতে পারবে। 20,000 টাকা তোমার ইনকাম দিয়ে তুমি কতগুলো প্রোডাক্ট কিনতে পারবে? তুমি এটা রুপিস দিয়ে দিই দুটোর সাথেই, তুমি 20,000 বাই 100 মানে 200টা প্রোডাক্ট কিনতে পারবে, তাই তো? এবার আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে ধরে নাও প্রোডাক্টটার প্রাইস কমে গেছে, প্রোডাক্টটার প্রাইস কি হয়েছে? কমে গেছে, প্রাইস অফ প্রোডাক্ট আগের থেকে ফল করেছে, এখন প্রাইসটার প্রোডাক্ট হয়ে গেছে 50 রুপিস। তাহলে এখন তুমি, তোমার রিয়েল ইনকাম কি হবে? এখন তুমি কতগুলো প্রোডাক্ট কিনতে পারবে? ওই তোমার যে 20,000 টাকা ইনকাম আছে, সেই 20,000 টাকা ইনকাম দিয়ে এখন তুমি ওই প্রোডাক্টটার কতগুলো কোয়ান্টিটি কিনতে পারবে? 400। তাহলে তোমার রিয়েল ইনকাম কি হলো? রিয়েল ইনকাম কিন্তু বেড়ে গেল, আগে ছিল 200, এখন হয়ে গেল 400। আচ্ছা এবার আমাকে বলো তো, 200টা গুড, এটা তো 200টা গুড বা 200 কোয়ান্টিটি গুড, 200 কোয়ান্টিটি প্রোডাক্ট, প্রোডাক্টটাকে আমি ধরে নিলাম আইসক্রিম, তো এটা তো 200টা আইসক্রিম, 200টা আইসক্রিম থেকে তুমি যতটা ইউটিলিটি পাচ্ছিলে, 400টা থেকেও কি ততটাই ইউটিলিটি পাবে? হ্যাঁ কি না? 400টা আইসক্রিম থেকে আমরা অবশ্যই অনেক বেশি ইউটিলিটি পাবো, তাই তো? এবার আমার যেটা পয়েন্ট, আমি যদি তোমাকে বলি যে ইউটিলিটিটা সেম রাখতে হবে, কি বলছি? আমি যদি তোমাকে বলি যে ইউটিলিটিটা সেম রাখতে হবে, ইউটিলিটিটা সেম রাখতে হবে মানে কি? ইউটিলিটিটা সেম রাখতে হবে মানে হচ্ছে রিয়েল ইনকামকে সেম রাখতে হবে, তার মানে, কারণ ইউটিলিটিটা কী থেকে বোঝা যাচ্ছে? মানি ইনকাম থেকে তো বোঝা যাচ্ছে না, মানি ইনকাম তো আগেও 20,000 ছিল, এখনও 20,000 আছে, আর মানি ইনকাম থেকে তো ইউটিলিটি বোঝা যায়ও না। ইউটিলিটি কোথা থেকে বোঝা যাচ্ছে? যে রিয়েল ইনকাম থেকে, কারণ রিয়েল ইনকাম আমাকে বলে দিচ্ছে যে কতগুলো গুড আমি কিনতে পারবো। আমার পকেটে যে টাকা আছে, অর্থাৎ আমার যে মানি ইনকাম আছে, সেই মানি ইনকামকে কাজে লাগিয়ে আমি কতগুলো গুড কিনতে পারবো, সেটা আমাকে কে বলে দিচ্ছে? সেটা আমাকে বলে দিচ্ছে রিয়েল ইনকাম। আর যতগুলো গুড আমি কিনতে পারবো ততগুলোরই আমি ইউটিলিটি পাবো, রাইট? তো আমি যদি এবার তোমাকে বলি যে ইউটিলিটিটা সেম রাখতে হবে, অর্থাৎ ইউটিলিটিটা আগে যা ছিল এখনও তাই রাখতে হবে, তাহলে তুমি কি বলবে? যে তার মানে হচ্ছে যে রিয়েল ইনকামটাকে সেম রাখতে বলছে। যদি বলা হয় যে ইউটিলিটিটা সেম রাখতে হবে, ইউটিলিটিটায় চেঞ্জ করা যাবে না, তার মানে কি? রিয়েল ইনকামটায় চেঞ্জ করা যাবে না, রাইট? রিয়েল ইনকামটা সেম রাখতে হবে। রিয়েল ইনকামটা সেম রাখতে হবে মানে কি? আগে রিয়েল ইনকাম 200 ছিল, এখনও তাহলে 200ই রাখতে হবে। আচ্ছা এইবার ভাবো, রিয়েল ইনকাম যদি 200 রাখতে হয়, রাইট, রিয়েল ইনকাম যদি 200 রাখতে হয়, গুডটার প্রাইস তো 50 টাকাই আছে, ওটা তো চেঞ্জ করা যাবে না। কি করতে হবে তাহলে? রিয়েল ইনকাম যদি এখনও 200 রাখতে হয়, গুডটার প্রাইস তো 50 টাকাই আছে, ওটা তো আর চেঞ্জ করা যাবে না।
কি করতে হবে যাতে রিয়েল ইনকাম সেম থাকবে? মানি ইনকাম কি করতে হবে? মানি ইনকাম কমিয়ে দিলে, মানি ইনকাম কমিয়ে কত করতে হবে? 20,000 থেকে 10,000। তাহলেই দেখো রিয়েল ইনকামটা এখনও 200ই থাকছে। আশা করি বোঝা গেল। তাহলে যদি আমাকে বলা হয় যে আগে যা ইউটিলিটি ছিল এখনও তাই ইউটিলিটি রাখো, তার মানে আমাকে কি বলা হচ্ছে? তার মানে আমাকে বলা হচ্ছে আগে যা রিয়েল ইনকাম ছিল এখনও তাই রিয়েল ইনকাম রাখো। আর আগে যা রিয়েল ইনকাম ছিল এখনও যদি তাই রিয়েল ইনকাম রাখতে হয়, তাহলে আমাকে কি বাড়াতে হচ্ছে, এই কি কমাতে হচ্ছে? মানি ইনকাম কমাতে হচ্ছে, 20,000 থেকে 10,000 করতে হচ্ছে। তাহলে এইবার ভালো করে বিষয়গুলোকে একটা চেনে ভাবো। চেনটা কি? চেনটা হচ্ছে যে ইউটিলিটি যদি সেম রাখতে হয়, ইউটিলিটি যদি সেম রাখতে হয়, এই জিনিসটা বুঝে গেলে তোমরা সাবস্টিটিউশন এফেক্টও বুঝে যাবে। ইউটিলিটি যদি সেম রাখতে হয় তার মানে কি রিয়েল ইনকামটা সেম রাখতে হবে। সেম মানেই কনস্ট্যান্ট, আশা করি এটা জানো, সেম মানেই কনস্ট্যান্ট। তাহলে ইউটিলিটি যদি সেম রাখতে হয় তার মানে রিয়েল ইনকামটা সেম রাখতে হবে বা কনস্ট্যান্ট রাখতে হবে। আর সেটা রাখতে গেলে কি করতে হবে? প্রাইসটাকে, এই প্রাইসটাকে না সরি, মানি ইনকামটাকে কি করতে হবে? কমাতে হবে। কমাতে হবে এটা ভুল কথা, এখানে আমরা যে এক্সাম্পলটা নিয়েছি সেটাতে কমাতে হবে। আবার আরেকটা এক্সাম্পল নেওয়াই যেত, ধরো আমি এখানে তো এক্সের দামটা কমিয়ে দিয়েছি, 100 থেকে 50 করে দিয়েছি। এক্সের দামটা যদি বাড়িয়ে দিতাম তখন আবার দেখতে পেতে যে মানি ইনকামটা বাড়াতে হচ্ছে। রিয়েল ইনকামটা সেম রাখতে তখন আবার মানি ইনকামটা বাড়াতে হতো। যাই হোক, মোট কথা চেঞ্জ করতে হতো। তো রিয়েল ইনকামটাকে সেম রাখতে গেলে মানি ইনকামটাকে কমাতে হচ্ছে। এইটা বুঝে গেছো মানে তোমরা এবার সাবস্টিটিউশন এফেক্ট বুঝে যাবে। দেখো এইবার দেখো কি বলছে ডেফিনেশনটা, এখন একবার জাস্ট পড়ে নাও, না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, যখনই আমরা গ্রাফ আঁকবো বুঝতে পেরে যাবে। এটা যদিও যথেষ্ট সহজ করে আমি লিখেছি যাতে তোমরা বুঝতে পারো। ইফ প্রাইস অফ ওয়ান গুড ডিক্রিজেস কনজিউমার উইল কনজিউম মোর অফ দ্যাট গুড। একটা গুডের প্রাইস কমে গেলে কি হয়? কনজিউমার সেই গুডটা বেশি করে কনজিউম করে। অ্যান্ড লেস অফ দ্য আদার গুড, অ্যান্ড অন্য যে গুডটা আছে সেটা কম করে কনজিউম করে। সো দ্য কনজিউমার ইজ অ্যাকচুয়ালি সাবস্টিটিউটিং সাম অ্যামাউন্ট অফ দ্য আদার গুড উইথ দ্য চিপার গুড। অর্থাৎ যে গুডটা সস্তা সেটাকে কনজিউমার বেশি করে কনজিউম করছে, আর সেটাকে সাবস্টিটিউট করছে কী দিয়ে? যেটা দাম বেশি সেটা দিয়ে। ঠিক আছে? বাট ওয়াইল ডুইং দিস সাবস্টিটিউশন consumer is reducing the money income to be on the same utility level। কিন্তু এই সাবস্টিটিউশনটা যখন কনজিউমার করছে সে কি করছে? এই লাইনটা এখন পড়তে হবে না, শিফটিং ইন দ্য বাজেট লাইন ইনওয়ার্ড, এটা পড়তে হবে না। কনজিউমার এই সাবস্টিটিউশনটা যখন করছে, অর্থাৎ একটা গুডের কনজাম্পশন বাড়াচ্ছে একটা গুডের কনজাম্পশন কমিয়ে দিচ্ছে, তখন কনজিউমার কি করছে? মানি ইনকামটা কমাচ্ছে, নিজের মানি ইনকামটা কমাচ্ছে। কেন কমাচ্ছে? কারণ ও সেম ইউটিলিটি লেভেলে থাকতে চায়। কিসে থাকতে চায়? সেম ইউটিলিটি লেভেল, বা আমরা বলতে পারি ও সেম কনস্ট্যান্ট ইউটিলিটি লেভেলে থাকতে চায়। এবার তোমরাই ভাবো, প্রথম থেকে ভাবো, যখনই একটা গুডের দাম কমলো, প্রাইস অফ আ গুড ডিক্রিজেস, তখন কনজিউমারকে যদি মানি ইনকামটা কমাতে হয়, মানি ইনকামটাও কেন কমাবে? মানি ইনকামটা কমাবে কারণ সেম ইউটিলিটি লেভেলে থাকবে। সেটাই তো আমরা এখান থেকে দেখলাম যে কনজিউমারকে যদি সেম ইউটিলিটি লেভেলে থাকতে হয় তাহলে ওকে মানি ইনকাম কমাতে হবে। ঠিক আছে? তো সেই জিনিসটাই এখানে লিখেছে যে কনজিউমার ইজ রিডিউসিং দ্য মানি ইনকাম। কেন রিডিউস করছে? টু বি অন দ্য সেম ইউটিলিটি লেভেল। ওকে, এবার বাকি জিনিসগুলো আমি পরে বলছি, এই শিফটিং বাজেট লাইন ইনওয়ার্ড ফিনওয়ার্ড এগুলো পরে বলছি। আচ্ছা, সেম ইউটিলিটি লেভেল কোথায় পাওয়া যায়? একটা ইনডিফারেন্স কার্ভের প্রত্যেকটা পয়েন্টে কি ইউটিলিটি লেভেল সেম থাকে, হ্যাঁ কি না? একটা ইনডিফারেন্স কার্ভের প্রত্যেকটা পয়েন্টে কি ইউটিলিটি সেম থাকে নাকি থাকে না? সেমই থাকে, তাই তো? তাহলে যখনই বলছে যে আমি সেম ইউটিলিটি লেভেলে থাকার জন্য আমার মানি ইনকামটাকে কমাচ্ছি, তখন তার মানেও কি বলতে চাইছে? সেম ইউটিলিটি লেভেলে থাকা মানে কি? সেম ইনডিফারেন্স কার্ভে থাকা।
তার মানেও কি বলতে চাইছে, আমি সেম ইনডিফারেন্স কার্ভে থাকার কারণে আমার মানি ইনকামটা কমাচ্ছি। যখন এখন এগুলো হয়তো কেমন একটা লাগছে, কিন্তু যখন আমি গ্রাফটা আঁকবো তখনই ক্লিয়ার হবে। এটা গ্রাফ ছাড়া হয় না, এটা গ্রাফেরই টপিক, গ্রাফিক্যালি টপিকটা। তো হলো এই অবধি। এইবার আমরা গ্রাফিক্যাল জিনিসটা দেখব। কিপিং ইউটিলিটি কনস্ট্যান্ট বিকজ ঠিক আছে, এগুলো লাগবে না এখন। গ্রাফিক্যালি জিনিসটা দেখা যাক। গ্রাফিক্যালি আমি এখানে আঁকবো না, আমি পেনটেই আঁকবো। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিসকে ড্র করব, এক্স অ্যাক্সিসকে ড্র করব, তারপরে আমরা এক্স অ্যাক্সিসে এক্স গুডটাকে নেব আর ওয়াই অ্যাক্সিসে ওয়াই গুডটাকে নেব। ঠিক আছে, তারপরে আমরা একটা বাজেট লাইন ড্র করব। ওকে, আর তারপরে আমরা একটা ইনডিফারেন্স কার্ভ 1 ড্র করব, আইসি 1, যেটা এই পয়েন্ট দিয়েই যাচ্ছে। ওকে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা? ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে ই পয়েন্টটা। আচ্ছা, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা একটু বুঝে শুনে দিতে হবে, লিখতে হবে, ছোট করে লিখছি একটু, ই। ওকে, নাও এবার আমাকে বলো, প্রথমে আমি যেটা দেখাতে চাইছি তোমাদেরকে সেটা হচ্ছে যে প্রথমে যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে এক্স এর প্রাইস অফ এক্স সেটা ফল করেছে। এক্স এর প্রাইস যদি ফল করে, তোমরা এটা বলতে পারবে এখন নিশ্চয়ই যে বাজেট লাইনটা কোন দিকে শিফট করবে, রাইটে না লেফটে? বাজেট লাইনটা কোন দিকে শিফট করবে, রাইটে না লেফটে? কিন্তু কীরকমভাবে শিফট করবে? এরকমভাবে শিফট করবে নাকি এরকমভাবে শিফট করবে? কোনটা, সেকেন্ডে যেটা করলাম না ফার্স্টে যেটা করলাম? এইভাবে শিফট করবে, কারণ ওয়াইয়ের তো প্রাইসে চেঞ্জ হয়নি, তাহলে এইভাবে শিফট হলো। আচ্ছা, আমি একটু নামগুলো দিয়ে দিই, এটা হচ্ছে এ, বি আর এটা হচ্ছে সি। আচ্ছা, এই যে বাজেট লাইনটা শিফট করলো, এক্সের দাম কমে গেল, এক্সের দাম কমে যাওয়ায় বাজেট লাইনটা এক্স অ্যাক্সিসের দিকে শিফট করে গেল, এক্স অ্যাক্সিসের দিকে আউটওয়ার্ড শিফট করে গেল। ওকে, এইবার আগে এক্সের কতটা কনজাম্পশান হচ্ছিল, এক্সের কনজাম্পশান হচ্ছিল এতটা আর ওয়াইয়ের এতটা, আমি জাস্ট লিখে দিই, এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন। এখন আমাদের নতুন ইনডিফারেন্স কার্ভ ধরো এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আইসি 2। নতুন ইনডিফারেন্স কার্ভ এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। এখন আমাদের এক্সের কনজাম্পশান আর ওয়াইয়ের কনজাম্পশানে কী চেঞ্জ এসছে? ওয়েল, টু বি অনেস্ট, ওয়াইয়ের কনজাম্পশান সেমই আছে, এখনও ও এনই আছে, এক্সের কনজাম্পশানটা ও এল হয়ে গেছে, এক্সের কনজাম্পশান বেড়েছে। কেউ আমাকে বলতে পারবে যে এই যে এক্সের কনজাম্পশান বাড়লো, এই যে এক্সের কনজাম্পশান বেড়ে ও এম থেকে ও এক্স হলো, অর্থাৎ এই যে এম এক্স অ্যামাউন্ট বাড়লো এক্সের কনজাম্পশান, এটাকে কি এফেক্ট বলে? এটাকে কি এফেক্ট বলে দেখি, কে বলতে পারে? প্রাইস এফেক্ট। এখানে ইনকাম বেড়েছে, যে ইনকাম এফেক্ট হবে, প্রাইস কমে যাওয়ার কারণেই তো এই কনজাম্পশানটা বাড়লো এক্সের। এখানে তো এক্সের প্রাইসটা কমে যাওয়ার কারণেই এক্সের কনজাম্পশানটা বাড়লো, সো দিস ইজ নাথিং বাট প্রাইস এফেক্ট হলো। এবার যেটা এখানে বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে, এইবার তোমরা একটু আগের বুদ্ধিটা কাজে লাগাও, আর একটা জিনিস করতে পারলেই আমাদের পুরো কমপ্লিট সাবস্টিটিউশন এফেক্ট। আর একটা দাগ টানতে হবে খালি। সেই দাগটা কি? সেই দাগটাতে বলা হয়েছিল যে সেই দাগটা টানার জন্য যেটা বুঝতে হবে বা যেটা মনে রাখতে হবে, যে আমাদের কনজিউমার সে কিন্তু সেম ইউটিলিটিতে থাকতে চায়। সে কোথায় থাকতে চায়? সেম ইউটিলিটি, অর্থাৎ শুরুতে যে ইউটিলিটি লেভেলে ছিল, শুরুতে যে ইউটিলিটি লেভেলে ছিল সেটাতে থাকতে চায়। ওকে,
আমি একটুখানি দেখিয়ে দিই, না এটা না, আশা করি এটা তোমাদের মনে আছে যে ইউটিলিটিটা সেম রাখা মানে কি, ইউটিলিটিটা সেম রাখা মানে হচ্ছে রিয়াল ইনকামটাকে সেম রাখা। রিয়াল ইনকামটা সেম কিভাবে থাকে, যখন মানি ইনকামটা ফল করে, মানি ইনকামটা কমে যায়, মানি ইনকামটাকে আমরা কমাতে পারি, তখনই ইউটিলিটিটা সেম থাকে, অর্থাৎ রিয়াল ইনকামটা সেম থাকে। এইবার আমাকে কেউ বলো যে ও যদি এই কনজিউমার যদি ইউটিলিটিটাকে সেম রাখতে চায়, অর্থাৎ রিয়াল ইনকামটাকে সেম রাখতে চায়, বা রিয়াল ইনকামের কথা যদি নাও ধরি, সেম ইউটিলিটি যদি রাখতে চায়, তাহলে ওকে আগের ইনডিফারেন্স কার্ভেই তো থাকতে হবে। সেম ইউটিলিটি মানে কি, ও বলছে যে আমি আগে যে ইউটিলিটি লেভেলে ছিলাম সেই ইউটিলিটি লেভেলেই এখন থাকবো, সেই ইউটিলিটি লেভেলেই আমি থাকবো। আগে কোন ইউটিলিটি লেভেলে ছিল, আগে আইসি ওয়ানে ছিল, তাহলে এই ইউটিলিটি লেভেলে ছিল, তাহলে ও কী চাইছে, এখনও আমি সেই ইউটিলিটি লেভেলেই থাকবো, তাহলে এখনও আইসি ওয়ানেই থাকতে চাইছে, তাই তো? আচ্ছা, যদি ইউটিলিটি সেম রাখতে হয়, অর্থাৎ রিয়েল ইনকাম সেম রাখতে হয়, তাহলে কি কমাতে হয়? এনিবডি অ্যান্সার মি, যদি ইউটিলিটি সেম রাখতে হয় বা রিয়েল ইনকাম সেম রাখতে হয়, কি কমাতে হয়? মানি ইনকাম। এই পুরো গ্রাফটার মধ্যে মানি ইনকাম কোন লাইন দুটো রিপ্রেজেন্ট করছে, কেউ বলতে পারবে? এই পুরো গ্রাফটার মধ্যে মানি ইনকাম কোন দুটো লাইন রিপ্রেজেন্ট করছে? আমাদের যে দুটো বাজেট লাইন মানে এ বি আর এ সি, এই বাজেট লাইন দুটো কি রিপ্রেজেন্ট করে? মানি ইনকামই তো রিপ্রেজেন্ট করে। তাহলে ইউটিলিটি যদি সেম রাখতে হয় তাহলে মানি ইনকাম কমাতে হবে, মানি ইনকাম কমাতে হবে মানে বাজেট লাইনকে শিফট করাতে হবে। ইনকাম কমে গেলে বাজেট লাইন, মানি ইনকাম কমে গেলে বাজেট লাইন কোন দিকে শিফট করে, রাইটে না লেফটে? ইনকাম বা মানি ইনকাম কমে গেলে বাজেট লাইন কোন দিকে শিফট করে, লেফটে না রাইটে? লেফটে। লেফটে শিফট করানোর সময় কিন্তু মাথায় রাখবে তাহলে বাজেট লাইনটা লেফটে তো শিফট করবে। এখন বাজেট লাইন কোনটা আছে তাড়াতাড়ি বলো, এখন বাজেট লাইন কোনটা আছে, এবি না এসি? এসি। তাহলে বাজেট লাইনটা এখন এসি থেকে লেফটে শিফট করবে, তাই তো? স্টেপ বাই স্টেপ যাব আমরা, বাজেট লাইনটা এসি থেকে লেফটে শিফট করবে। এইবার বাজেট লাইনটা যখন এসি থেকে লেফটে শিফট করবে তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বাজেট লাইনটা প্যারালালি শিফট করবে। এই একটুখানি স্টেপ তোমরা মাথায় রাখবে যে বাজেট লাইনটা প্যারালালি শিফট করবে, এসির প্যারালাল শিফট করবে। তাহলে এই হলো আমাদের নতুন বাজেট লাইন, এসির প্যারালাল শিফট করছে। আমি চেষ্টা করব যতটা প্যারালাল করানো যায়। হ্যাঁ, ওকে। তো এই যে বাজেট লাইনটা, আচ্ছা, এই বাজেট লাইনটা আমাদের যে পুরনো ইনডিফারেন্স কার্ভ ছিল সেই পুরনো ইনডিফারেন্স কার্ভকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এই E2 পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, E2 পয়েন্ট। ওকে, এইবার আমার একটাই প্রশ্ন, তাহলে আমরা এখন আবার পুরনো ইনডিফারেন্স কার্ভে বা পুরনো রিয়েল ইনকামে চলে আসলাম। কিভাবে আসলাম পুরনো ইনডিফারেন্স কার্ভ বা পুরনো রিয়েল ইনকামে, কিভাবে আসলাম? মানি ইনকামটা কমিয়ে, অর্থাৎ মানি ইনকামটা কমিয়ে, অর্থাৎ বাজেট লাইনটা লেফটওয়ার্ড শিফট করিয়ে, প্যারালালি লেফটওয়ার্ড শিফট করিয়ে, এসি থেকে বাজেট লাইনটা প্যারালালি লেফটওয়ার্ড শিফট করিয়ে আমরা একটা নতুন বাজেট লাইনে আসলাম, যেটা হচ্ছে, যার নাম দিচ্ছি ধরো বিডি। ওকে, এবার আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে এই E2 পয়েন্টে কনজিউমার কি করতে চেয়েছিল? কনজিউমার চেয়েছিল যে আগে আমার যতটা ইউটিলিটি আসছিল এখনও যেন ততটাই আসে। আচ্ছা, কেউ বলতে পারবে পয়েন্টটা আর পয়েন্টটা, পয়েন্টটা যেটা আগে কনজিউমার ইকুইলিব্রিয়াম ছিল আর পয়েন্টটা যেটা এখন কনজিউমার ইকুইলিব্রিয়াম হলো, এই দুটো কি সেম ইনডিফারেন্স কার্ভে নাকি আলাদা ইনডিফারেন্স কার্ভে? সেম ইনডিফারেন্স কার্ভে, তার মানে কি এই দুটো পয়েন্ট থেকে সেম ইউটিলিটি পাওয়া যাবে নাকি আলাদা ইউটিলিটি পাওয়া যাবে?
তার মানে কনজিউমার যেটা বলতে চেয়েছিল, অর্থাৎ কনজিউমার যেটা করতে চেয়েছিল যে ও সেম ইউটিলিটি লেভেলে থাকবে, সেটা ও পেলো না? পেলো না? পেলো, কোনো সমস্যা নেই। এবার ধরো এই পয়েন্টটাও তো ছিল, E1 পয়েন্টটাও তো ছিল। আমি প্রথম থেকে আরেকবার বলছি। প্রথমে আমাদের বাজেট লাইন ছিল AB, এক্সের দাম ফল করলো, এক্সের দাম ফল করে যাওয়ায় আমাদের বাজেট লাইনটা রাইটওয়ার্ড শিফট করে AB না, প্রথমে বাজেট লাইন ছিল, এটা বারবার দুবার বি হয়ে গেছে, সরি, এটা পি দিয়ে দিই। হ্যাঁ, প্রথমে আমাদের বাজেট লাইন ছিল AB, এক্সের দাম ফল করলো। এখন আমাদের নতুন বাজেট লাইন ইনওয়ার্ড আউটওয়ার্ড শিফট করে, আউটওয়ার্ড বা রাইটওয়ার্ড শিফট করে কি হয়ে গেল? AC। ঠিক আছে, এবার এসি যে বাজেট লাইনটা নতুন আসলো সেই রেসপেক্টিভ আমরা ইনডিফারেন্স কার্ভ পেলাম IC2, সেই রেসপেক্টিভ কনজিউমার ইকুইলিব্রিয়াম পেলাম E1। এবার কেউ আমাকে বলো, এই যে E থেকে E1-এ গেলাম, এর ফলে আমাদের এক্সের কনজামশান যেটা OM ছিল সেটা OX হয়ে গেল, অর্থাৎ MX পরিমাণ বেড়ে গেল। এটাকেই তো প্রাইস এফেক্ট বলেছিলাম, হ্যাঁ কি না? এটাকেই তো প্রাইস এফেক্ট বলেছিলাম, হ্যাঁ কি না? তাহলে ই থেকে যে E1-এ গেলাম, এটাকে কি বলা হচ্ছে? প্রাইস এফেক্ট। অ্যাম আই রাইট অর রং? রাইট। নাও টেল মি, E1 থেকে যে E2-তে আসলাম, অর্থাৎ বাজেট লাইনটা ছিল AC, কনজিউমার চাইছিল কি যে আমার ইউটিলিটিটা সেম রাখবো। ইউটিলিটি সেম রাখা মানে কি? রিয়াল ইনকামটা সেম রাখা। রিয়াল ইনকামটা সেম রাখার জন্য আমরা ওর মানি ইনকামটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এসি থেকে ওর মানি ইনকামটা প্যারালালি শিফট করিয়ে, অর্থাৎ বাজেট লাইনটা প্যারালালি লেফটে শিফট করিয়ে বিডি করে দিলাম। এর ফলে নতুন যে কনজিউমার ইকুইলিব্রিয়াম হলো E2, রাইট? এই E2 এর সামনে ওর এক্স এর কনজামশান কত আর ওয়াই এর কনজামশান কত, এইটা আমি লিখতে চাইছি। ওর এক্স এর কনজামশান হচ্ছে OJ আর ওয়াই এর কনজামশান হলো OL বা OL হয়ে গেছে, আমার লেটার মনে থাকে না বেশি, ধর OR ধরো। নাও জাস্ট ভাবো E1 পয়েন্টেও কতটা এক্স কনজামশান করছিল, E1 পয়েন্টেও কতটা এক্স কনজামশান করছিল, E1 পয়েন্টের সামনেও কতটা এক্স কনজামশান করছিল? OX। আর যখনই ওর মানি ইনকামটা কমিয়ে বাজেট লাইনটা লেফটে শিফট করিয়ে দেওয়া হলো, অর্থাৎ তো E2 পয়েন্টে পৌঁছে গেল, এখনও কতটা এক্স কনজামশান করছে? OJ, রাইট? তাহলে কতটা এক্সের কনজামশান কমে গেল? OX থেকে OJ, আগে OX করছিল, এখন হচ্ছে OJ অবধি। তাহলে এক্সের কনজামশান কতটা কমলো? J থেকে X অবধি, নিশ্চয়ই বোঝা গেছে আশা করি। তাহলে এবার আমাকে কেউ বলতে পারবে এই যে JX অ্যামাউন্টের কনজামশান কমছে, এতটা যে এক্সের কনজামশান কমে গেল, এটা কিসের কারণে কমলো? এটা কেন কমলো? প্রাইসটা কমিয়ে দেওয়ার কারণে কমেনি, মানি ইনকাম বাজেট লাইনটা শিফট করানোর কারণে কমেছে। বাজেট লাইনটা শিফট করিয়েছি মানে কি? ইনকামটাকে কমিয়েছি। বাজেট লাইনকে লেফটে শিফট করানো মানে কি? বাজেট লাইন কখন লেফটে শিফট করে? যখন ইনকামটা কমে, তখন। তার মানে ইনকামটা কমিয়েছি বলে এটা হচ্ছে। এই এতটা কনজামশান কেন কমছে? ইনকামটা কমানোর কারণে হচ্ছে। তাহলে এটাকে আমরা কি এফেক্ট বলবো? তাড়াতাড়ি বলো, এটাকে কি এফেক্ট বলবো? ইনকাম এফেক্ট। তাহলে ইনকাম এফেক্ট কাকে বলা হচ্ছে? এই যে ও E1 কনজিউমার ইকুইলিব্রিয়ামের পয়েন্ট থেকে E2-তে আসছে, এটাকে আমরা কি বলছি? ইনকাম এফেক্ট। E1 থেকে E2-তে আসছে, অর্থাৎ এই যে JX অ্যামাউন্টের কনজামশান কমে যাচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? ইনকাম এফেক্ট। ঠিক আছে, আমি এখানে লিখে দিই E1 থেকে E2-তে আসা, এটা কি? এটা হচ্ছে ইনকাম এফেক্ট। Now the last thing and the most important thing, probably the most important thing till this part, ঠিক আছে, till this part probably this is the most important thing, and this is going to be the most significant part also. এক মিনিট।
এবার কেউ আমাকে বলো যে কনজিউমার যে ছিল সে প্রথমে কোন পয়েন্টে ছিল। একদম আমাদের যে একদম প্রথমে আমাদের বাজেট লাইন ছিল AB, আর আমাদের ইনডিফারেন্স কার্ভ ছিল IC1, ঠিক আছে, আর কনজিউমার ইকুইলিব্রিয়াম ছিল E। তাহলে আমাদের কনজিউমার একদম প্রথমে কোন ইকুইলিব্রিয়াম পয়েন্টে ছিল? Eতে ছিল, তাই তো। আর এই E পয়েন্টের সামনেও কতটা এক্স খাচ্ছিল? ON, এই OM এক্স খাচ্ছিল আর ON ওয়াই খাচ্ছিল, রাইট। OM খাচ্ছিল এক্স আর ON খাচ্ছিল ওয়াই। ওকে, এইবার এখন কারেন্ট সিনারিও, কারেন্ট সিচুয়েশানে কনজিউমার কোন পয়েন্টে আছে? E1 এ আছে না E2 তে আছে? একদম লাস্ট অবধি কনজিউমার এখন কোন পয়েন্টে আছে? E তে আছে না E1 এ আছে না E2 তে আছে? কোন পয়েন্টে আছে? E2। এখন এই পয়েন্টের সামনে কনজিউমার কতটা এক্স খাচ্ছে কতটা ওয়াই খাচ্ছে? ফার্স্ট কতটা এক্স খাচ্ছে কতটা ওয়াই খাচ্ছে? ও জে এক্স ও আর ওয়াই। কেউ বলতে পারবে এক্স এর কনজাম্পশন বেড়েছে না কমেছে? এক্স এর কনজাম্পশন বেড়েছে না কমেছে, কেউ বলতে পারবে? এক্স এর কনজাম্পশন কমেছে। এক্স এর কনজাম্পশন ছিল OM, হয়ে গেল OJ, তাহলে এক্স এর কনজাম্পশন কমেছে কিভাবে? এক্স এর কনজাম্পশন ছিল OM, হয়ে গেল OJ, তাহলে এক্স এর কনজাম্পশন বেড়েছে। কতটা বেড়েছে? MJ অ্যামাউন্ট। আর ওয়াই এর কনজাম্পশন কি হয়েছে? ছিল ON, হয়ে গেল OR, এতটা হয়ে গেল। আগে কতটা ছিল? পুরো N অবধি ছিল, তাহলে এই মাঝখানের এতটা চলে গেল, NR অবধি চলে গেল, তাহলে NR এতটা কমে গেল। তাহলে আমি কি এই কথাটা বলতে পারি এবার যে ও প্রথমের থেকে এখন অবধি এই NR অ্যামাউন্টটা সাবস্টিটিউট করেছে MJ দিয়ে, অর্থাৎ NRটা ছেড়ে দিয়েছে, NRটা কমিয়ে দিয়েছে, এত অ্যামাউন্ট ওয়াই কমিয়ে দিয়েছে, এত অ্যামাউন্ট এক্স বাড়িয়ে দিয়েছে। NR অ্যামাউন্ট ওয়াই কমিয়ে দিয়েছে, MJ অ্যামাউন্ট এক্স বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ NR অ্যামাউন্টটা সাবস্টিটিউট করেছে MJ অ্যামাউন্ট অফ এক্স দিয়ে। NR অ্যামাউন্ট অফ ওয়াই ইজ বিং সাবস্টিটিউটেড বাই MJ অ্যামাউন্ট অফ এক্স, রাইট। তাহলে এইবার মাই কোয়েশ্চেন ইজ এই E থেকে যে E2 তে যাওয়া, অর্থাৎ যখন এই E থেকে E2 তে যাওয়ায় কি পরিবর্তন আসলো? এতটা এক্স বেড়ে গেল, এতটা এক্স বেড়ে গেল, MJ অ্যামাউন্ট অফ এক্স বেড়ে গেল, আর NR অ্যামাউন্ট অফ ওয়াই কমে গেল, রাইট। এখানে কি হচ্ছে? সাবস্টিটিউশন হচ্ছে তো, একটা কমে যাচ্ছে কনজাম্পশন একটার, আর একটার কনজাম্পশন বেড়ে যাচ্ছে, তো এখানে সাবস্টিটিউশন হচ্ছে। কোন জায়গায় সাবস্টিটিউশন হচ্ছে? E থেকে E2 তে আসার মধ্যে, অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি E থেকে E2 তে আসার মধ্যে ওর কি চেঞ্জ হয়ে যাচ্ছে? ওর এক্স আর ওয়াই এর কনজাম্পশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স এর কনজাম্পশন বেড়ে যাচ্ছে, ওয়াই এর কনজাম্পশন কমে যাচ্ছে, তো কি হচ্ছে? সাবস্টিটিউশন হচ্ছে। তাহলে E থেকে E2 তে আসা, এটাকে আমরা কি এফেক্ট বলবো? সাবস্টিটিউশন এফেক্ট, রাইট। অ্যান্ড এই সাবস্টিটিউশন এফেক্টে কি হচ্ছে? অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যাকচুয়ালি এক্স এর কনজাম্পশন MJ অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, ওয়াই এর কনজাম্পশন NR অ্যামাউন্ট কমে যাচ্ছে, রাইট। তাহলে এবার বলো এটা কি হচ্ছে? E থেকে E2 তে আসা, এটাকে কি বলবো, কি এফেক্ট বলবো? তাড়াতাড়ি বলো। সাবস্টিটিউশন এফেক্ট। ওকে, নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হিগস বলেছিলেন, হিগসের একটা থিওরিতে তিনি বলেছিলেন যে প্রাইস এফেক্ট ইজ ইকুয়াল টু সাবস্টিটিউশন এফেক্ট প্লাস ইনকাম এফেক্ট। প্রাইস এফেক্ট E থেকে E1, তাই তো। E থেকে E1 মানে কি? M থেকে L, হ্যাঁ কি না? E থেকে E1 মানে কি? M থেকে L। E থেকে E1টাকে যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর দেখি, ইজ ইট M থেকে L? ML। সবাই কি একমত E থেকে E1টা M থেকে L? ML। আচ্ছা, ইনকাম এফেক্টটা কি? ইনকাম এফেক্টটা হচ্ছে E1 থেকে E2, E1 থেকে E2, মানে আমি যদি তোমাদেরকে এটা করানোর সময় বলেছিলাম যে E1 থেকে E2 তে আসার সময় এই যে নিচে বলেছিলাম, এখানে দেখো
কতটা এক্সের কনজামশন কমেছিল, জে এক্স এতটা এক্সের কনজামশন কমেছিল, তাহলে ইনকাম এফেক্টের জায়গায় আমি জে এক্স লিখছি। আর সাবস্টিটিউশন এফেক্টের সময় কি দেখলাম, এতটা এক্স বাড়লো, এম জে অ্যামাউন্ট অফ এক্সের কনজামশন বাড়লো, যেটা এখানে এইবার এই জায়গাতেও লিখেছি, এই জায়গাতেও লিখেছি, এতটা অ্যামাউন্ট অফ এক্সের কনজামশন বাড়লো এম জে। তাহলে এই সাবস্টিটিউশন এফেক্টের জায়গায় এম জে লিখতে পারি। এবার এম জে আর জে এক্সকে যোগ করলে কি এম এল আসছে, হ্যাঁ কি না? এম জে আর জে এক্সকে যোগ করলে কি এম এল আসছে? এই এম জে আর জে এক্সকে যোগ করলে কি এম এল আসছে। সো এম এল ইকুয়ালস টু এম এল, মানে হিগস যেটা বলেছিলেন প্রাইস এফেক্ট ইকুয়ালস টু সাবস্টিটিউশন এফেক্ট প্লাস ইনকাম এফেক্ট, সেটাকে আমরা প্রুফ করতে পারলাম, গ্রাফিক্যালি দেখাতেও পারলাম। ম্যাথামেটিক্যালিও করা যায়, কিন্তু সেটা মাস্টার্সে থাকে, মানে আন্ডার গ্র্যাজুয়েটে থাকে না। সো দিস ইজ হাউ উই ক্যান ডিরাইভ দ্য সাবস্টিটিউশন এফেক্ট টোল্ড বাই হিগস বাই দ্য হেল্প অফ গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটা নোট দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো this is the note, price effect is a combination of income effect and substitution effect, যেটা হিগস বলেছেন। আমি যে কালারটা চেঞ্জ করে নিই, ওকে। তো হিগস ভার্সন হচ্ছে এটাই, যে প্রাইস এফেক্ট ইজ ইনকাম অ্যান্ড সাবস্টিটিউশন এফেক্ট, সেটাই লেখা আছে এখানে। নাও দিস ইজ ইট। এখানে আমি নোটটাতে কি আছে, নোটটাতে আমি স্টেপ করে করে লিখেছি, যাতে তোমাদের সুবিধা হয়, মানে তোমরা যেন গুলিয়ে না ফেলো যে কোন গ্রাফটার পরে কোন গ্রাফটা আঁকবো। তো আমরা কি করব, আমরা এখানে তিনটে গ্রাফের হেল্প নেব, আর স্টেপ বাই স্টেপ ডিকোড করব পুরো সাবস্টিটিউশন এফেক্টটাকে আমরা, মানে হিগসের সাবস্টিটিউশন এফেক্টটাকে আমরা স্টেপ বাই স্টেপ ডিকোড করব। তো ফার্স্টে আমরা কি করব, আমরা একটা বাজেট লাইন ড্র করব, আর একটা ইনডিফারেন্স কার্ভ ড্র করব, আর একটা কনজিউমার ইকুইলিব্রিয়ামের পয়েন্ট নিয়ে নেব, ঠিক যেভাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করালাম। এক্স গুডে এক্স অ্যাক্সিসে এক্স গুড, ওয়াই অ্যাক্সিসে ওয়াই গুড, ইনডিফারেন্স কার্ভ IC1, বাজেট লাইন AB, সব পাশে পাশে কিন্তু লিখতে হবে। আর E1 হচ্ছে কি, কনজিউমার ইকুইলিব্রিয়াম। ওকে, নেক্সট তারপরে আমরা কি করব, স্টেপ 2তে আমরা কি ধরবো, লেট দ্য প্রাইস অফ এক্স গুড ডিক্রিজ, এক্স গুডের প্রাইসটা কমে যাচ্ছে। আর তোমরা বলতেই পারো যে এক্স গুডের প্রাইস কমলেই কি সাবস্টিটিউশন এফেক্ট দেখানো যায়? না, বাড়লেও যায়, কিন্তু দুটো কেস করানো হয় না, একটা কেসই আমরা করব। তো দুটো কেস করতে চাইলে তোমরা ওটা নিজেরা দেখে নিতে পারো যে প্রাইস বাড়লে কি করে হবে, একই ওয়েতেই হবে, জাস্ট অ্যাপ্রোচটা তখন বাড়িয়ে করতে হবে, আর কিছুই না। তো সো দ্য কনজিউমার, প্রাইস কমে গেলে কি হবে, কনজিউমার উইল ফিল রিচার, কনজিউমার আগের থেকে রিচ ফিল করবে। কেন রিচ ফিল করবে, এক্সের প্রাইস যদি কমে যায়, এটা দেখো, এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট জায়গা। ধরো এক্স আর ওয়াই, কনজিউমারের কাছে 100 টাকা আছে। এবার কনজিউমারের কাছে যখন 100 টাকা আছে, কনজিউমার ওই 100 টাকা ধরলাম, এক্সের দাম হচ্ছে 10 টাকা, ওয়াইয়ের দাম হচ্ছে 5 টাকা। এবার কনজিউমার এক্স কটা খায়, এক্স খায় হচ্ছে, আমি ধরে নিলাম এক্স 5টা খায় আর ওয়াই 10টা খায়। এবার কনজিউমারের যদি ধরো এক্সের দাম কমে গেছে, এক্সের দাম 10 টাকা থেকে এখন কমে হয়ে গেছে 5 টাকা, আর ওয়াইয়ের দামও 5 টাকা। এবার ভালো করে ভাবো, কনজিউমার যদি এখন 10টা এক্স খায়, এই আগের মতোই 5টা এক্স খায় আর 10টা ওয়াই খায়, তাহলে ওর কত টাকা এখনও বেঁচে আছে? এখনও ওর 5 5 25 আর 5 10 50, 75 টাকা খরচ হয়েছে, এখনও ওর 25 টাকা বেঁচে আছে, হ্যাঁ কি না? এখনও ওর পকেটে 25 টাকা বেঁচে আছে, তাই তো? তাহলে কিন্তু ও ভাবছে আমি তো আগে যতটা খাচ্ছিলাম এখনও ততটাই খাচ্ছি, আগেও 5টা এক্স 10টা ওয়াই খাচ্ছিলাম, এখনও তাই খাচ্ছি, তাও পকেটে টাকা বেঁচে আছে। তার মানে ও নিজেকে কী ভাবতে শুরু করবে, বড়লোক ভাবতে শুরু করবে, যে আমি হয়তো রিচ হয়ে গেছি, মানে ওই সেন্সে না, বাট ভাবতে শুরু করবে যে আই ফিল রিচ, কারণ আমার পকেটে টাকা আছে এখন অনেক। এবং কনজিউমারের কি মনে হবে, কনজিউমারের মনে হবে যে আমি রিচ, আমার ইনকামটা হয়তো বেড়েছে, আমার ইনকামটা মনে হচ্ছে যেন বেড়ে গেছে। আর ইনকামটা যখনই বেড়ে যায়, বাজেট লাইনটা কোন দিকে শিফট করে তোমরা জানো, বাজেট লাইনটা এক্স গুডের দিকে শিফট করে বা এক্স অ্যাক্সিসের দিকে শিফট করে। অ্যাকচুয়ালি এই ইন্টারপ্রিটেশনটা এটা না লিখেও করা যায়, তোমরা এটা লিখতেও পারো, নাও লিখতে পারো। বাজেট লাইন এক্স গুডের দাম কমলে কেন বাজেট লাইন রাইটে শিফট করে, সেটা আমি তোমাদেরকে বাজেট লাইন ক্লাস করার সময় ভালো করে বলেছি, গ্রাফ এঁকে নাম্বার দিয়ে দিয়ে বলেছি। তো সেটাও, সেই ইন্টারপ্রিটেশনটা লিখলেও হবে, এটা করলেও হবে।
তো বাজেট লাইনটা এক্স অ্যাক্সিসের দিকে শিফট করে গেল, রাইট। আগে বাজেট লাইন কোনটা ছিল, এ বি, এখন কোনটা হলো এ বি ওয়ান, ওকে। অ্যান্ড নতুন ইনডিফারেন্স কার্ভ আইসি টু, নতুন ইকুইলিব্রিয়াম হচ্ছে ই টু। আগে এক্স গুডের কনজাম্পশন ওপি হচ্ছিল, এখনও দেখো এখনও ওপি হচ্ছে, ওয়াই এক্স গুড না সরি ওয়াই গুড, ওয়াই গুডের কনজাম্পশন আগে ওপি হচ্ছিল, এখনও ওপি হচ্ছে। দেখি চার্জ আছে তো, হ্যাঁ। আর এক্স গুডের কনজাম্পশন আগে ছিল ও এম, এখন হয়ে গেল ও এন। এবার কেউ বলো তো, এই যে এক্স গুডের কনজাম্পশন যে ও এম থেকে ও এন হলো, অর্থাৎ এম এন অ্যামাউন্ট বাড়লো, এক্স গুডের কনজাম্পশন যে এম এন অ্যামাউন্ট বাড়লো, এটাকে কি বলছি, কি এফেক্ট বলছি? প্রাইস এফেক্ট। অ্যান্ড অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা ই ওয়ান পয়েন্ট থেকে ই টুতে যাচ্ছি, এই ই ওয়ান পয়েন্ট থেকে ই টু পয়েন্টে যাওয়াটাকেই কিন্তু প্রাইস এফেক্ট বলছে। এই দিক থেকেও দেখতে পারো যে এটাকে প্রাইস এফেক্ট বলছি, আবার এটাকেও বলতে পারো যে আমরা প্রাইস এফেক্ট বলছি, ওকে। নাও হলো এটা। নাও দ্য বাজেট লাইন হ্যাজ শিফটেড ফ্রম এবি টু এবি ওয়ান অ্যান্ড কনজিউমার ইজ অলসো ফিলিং রিচার, সো হি ক্যান অ্যাফোর্ড মোর অফ এক্স গুড, সো দ্য কনজিউমার উইল রিচ আ হায়ার লেভেল অফ ইনডিফারেন্স কার্ভ, যেগুলো আর কি এতক্ষণ ধরে আমি বারবার বলছি সেইগুলো এখানে লেখা আছে। সো উই আর শিফটিং টু আ নিউ আইসি নেমড আইসি টু, ই টু ইজ দ্য নিউ কনজিউমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেগুলো গ্রাফে আঁকা আছে সেটা এখানে এক্সপ্লেন করা আছে। কনজাম্পশন অফ ওয়াই গুড ইজ সেম বাট কনজাম্পশন অফ এক্স গুড হ্যাজ ইনক্রিজ, সেটাই তো দেখলাম আমরা। ওয়াই গুডের কনজাম্পশন সেম ছিল ওপি, কিন্তু এক্স গুডের কনজাম্পশন বাড়লো, কতটা বাড়লো সেটা এখানে এক্সপ্লেন করা আছে। দিস ইজ প্রাইস এফেক্ট, ঠিক আছে। তো প্রাইস এফেক্টের পার্টটা হয়ে গেল। এবার নেক্সট ইজ স্টেপ থ্রি। স্টেপ থ্রিতে আমরা কি করব? ইন হিগস সাবস্টিটিউশন এফেক্ট we have studied that the consumer remains on the same level of utility. হিগসের সাবস্টিটিউশন এফেক্টে আমরা কি পড়ি, যে কনজিউমার সেম লেভেল অফ ইউটিলিটিতে থাকে। হেন্স অন দ্য সেম আইসি উইচ নেমড অ্যাজ আইসি ওয়ান হেয়ার, অর্থাৎ কনজিউমার কোন আইসিতে থাকবে, আইসি ওয়ানেই থাকবে, যেটা এই আইসি ওয়ানটা, এইটা। আর এর পিছনের ইনটিউশন কিন্তু আমি তোমাদেরকে অলরেডি অনেকবার বলে দিয়েছি, ওই রিয়েল ইনকাম আর মানি ইনকামের কনসেপ্টটা। রিয়েল ইনকামটা মনে রাখবে ইজ নাথিং বাট, রিয়েল ইনকাম তোমার যতগুলো হবে, ধরো তোমার রিয়েল ইনকাম হচ্ছে 20, মানে তুমি তোমার পুরো টাকাটা দিয়ে, মানি ইনকামটা দিয়ে 20 ইউনিট খেতে পারো, 20 ইউনিট একটা গুডের খেতে পারো। তার মানে কি 20 ইউনিট খেয়ে যতটা ইউটিলিটি পাওয়া যায় ততটাই তুমি পাবে। তাহলে রিয়েল ইনকাম থেকে কিন্তু আমরা ইউটিলিটিটা বুঝতে পারি। তো ইউটিলিটি সেম রাখা মানে রিয়েল ইনকামটা সেম রাখা, আগেও বলেছি এটা অনেকবার। এবার সেটা এখানে বলছে যে বাট হেয়ার দ্য কনজিউমার হ্যাজ ওয়েন টু আ হায়ার আইসি, যে কনজিউমার থাকতে চায় সেম ইনডিফারেন্স কার্ভেই, সেম ইউটিলিটিতেই, কিন্তু ও তো একটা নতুন ইনডিফারেন্স কার্ভে চলে গেছে, আইসি টুতে চলে গেছে। দিস ইজ বিকজ অফ রিয়েল ইনকাম ইনক্রিজ। কেন গেছে? কারণ রিয়েল ইনকাম বেড়েছে তাই গেছে, রাইট। এইবার নাও টু কিপ দ্য ইউটিলিটি লেভেল সেম, এবার ইউটিলিটি লেভেলটাকে যদি সেম রাখতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে, রিয়েল ইনকামটাকে কমাতে হবে, যেটা এতক্ষণ ধরে বারবার বলছি, ডিক্রিজ দ্য রিয়েল ইনকাম। রিয়েল ইনকাম কমাতে গেলে কি করতে হয়, বাজেট লাইন, রিয়েল ইনকাম কমাতে গেলে অ্যাকচুয়ালি কী করতে হয়, মানি ইনকামটাকে কমিয়ে দিতে হয়। আর মানি ইনকামটাকে কমাতে গেলে কি করতে হয়, গ্রাফিক্যালি কী করতে হয়, গ্রাফিক্যালি মানি ইনকামকে কে রিপ্রেজেন্ট করছে, বাজেট লাইন রিপ্রেজেন্ট করছে। তাহলে মানি ইনকামকে কমাতে গেলে বাজেট লাইনকে লেফটে শিফট করাতে হয়, ঠিক আছে। তো সেটাই এখানে বলা হয়েছে। সো উই উইল শিফট দ্য বাজেট লাইন লেফটওয়ার্ড প্যারালাল টু এবি ওয়ান। এবি ওয়ানটা কি আগের যে বাজেট লাইনটা ছিল সেই বাজেট লাইনে প্যারালাল শিফট করাবো লেফটে। দিস ডিক্রিজ অফ রিয়েল ইনকাম অফ দ্য কনজিউমার ইজ নোন অ্যাজ কম্পেনসেটিং ভেরিয়েশন। এটা কোনো জায়গায় পাবে না, কোনো নোটে পাবে না, এটা খুব মানে কেউ এই পয়েন্টটা মেনশন করে না, মানে আমি যতদিন পড়েছি কারোর নোটে দেখিনি এই জিনিসটা। কম্পেনসেটিং ভেরিয়েশন, এই যে আমরা রিয়েল ইনকামটা কমাচ্ছি মানে বাজেট লাইনটাকে লেফটে শিফট করাচ্ছি, রাইট। এই রিয়েল ইনকাম কমানোর এই যে ইনসিডেন্ট, এটাকে বলা হয় কম্পেনসেটিং ভ্যারিয়েশন, ঠিক আছে। এখানে এটা লাগবে না, এটা আমি অনেকবার আঁকতে গিয়ে, দেখো আমারই আঁকতে গিয়ে ভুল হয়েছে, তো তোমাদেরও ভুল হবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তাহলে বাজেট লাইনটাকে শিফট করানো হয়েছে, কোথায় শিফট করানো হয়েছে, ই টু। দেখো এখন এই বাজেট লাইনটা হয়ে গেছে সিডি, ছিল কোনটা এবি ওয়ান, সেটা থেকে কোথায় এসেছি সিডি, আর এমনভাবে এঁকেছি যে এবি ওয়ানটা কিন্তু প্যারালাল থাকবে সিডির, প্যারালালটাকে এই চিহ্ন দিয়ে লেখা হয়। আচ্ছা, নতুন কনজিউমার ইকুইলিব্রিয়াম কি ই থ্রি, রাইট। তাহলে এইবার বলো
এতক্ষণ তো করলে সব। E1 থেকে E2 তে যে আসলাম এটাকে কি বলা হচ্ছে? প্রাইস এফেক্ট। E2 থেকে E3 তে যে আসলাম এটাকে কি বলা হচ্ছে? ইনকাম এফেক্ট। আর E1 থেকে যে E3 তে আসলাম এটাকে কি বলা হচ্ছে? সাবস্টিটিউশন এফেক্ট। ঠিক আছে, তো সেগুলো এখানে নিচে লেখা আছে, জাস্ট অ্যাজ ইট ইজ তোমরা এগুলো একটু পড়ে নিও এবার। আর আমার যেটা এখানে বলার সেটা হচ্ছে, আমি লাস্ট পেজটা একবার দেখিয়ে দিচ্ছি। প্রাইস এফেক্ট কোনটা? এমএন। E1 থেকে যে E2 তে এসছি সেইটা হচ্ছে প্রাইস এফেক্ট। দেখো এমএন কতটা, E1 থেকে E2। এই যে E1 থেকে E2 তে গেলাম মানে এম থেকে এন অবধি গেলাম, দিস ইজ আওয়ার প্রাইস এফেক্ট। মানে আই মিন টু সে এক্স এর কনজামশান যে এমএন অ্যামাউন্ট বাড়লো, এটা হচ্ছে প্রাইস এফেক্ট, যেটা ওখানে বলেছি সেটাই। আবার E2 থেকে E3টা ইনকাম এফেক্ট, সেটা এখানে লেখা আছে। E2 থেকে E3টা ইনকাম এফেক্ট অর্থাৎ সিএন, আর E1 থেকে E3টা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট অর্থাৎ এমসি। এবার লাস্টে ওই ইকুয়েশনটা দেওয়া আছে, এমএন ইকুয়ালস টু সিএন প্লাস এমসি, মানে প্রাইস এফেক্ট ইকুয়ালস টু ইনকাম এফেক্ট প্লাস সাবস্টিটিউশন এফেক্ট। ওকে, বলো এবার, কারোর কোনো ডাউট থাকলে বলো। তো আমি তো জাস্ট আমি একটু অ্যাড করছি টপিকটার সাথে। সেটা হচ্ছে যে আমরা দেখলাম সাবস্টিটিউশন এফেক্ট গ্রাফিক্যালি তো দেখলাম, অ্যান্ড ডেফিনেশনটাও আমি ফার্স্টে পড়েছিলাম, বাট ডেফিনেশনটাকে একটু মডিফাই করতে হবে ইন দ্য সেন্স, মানে আমি ডেফিনেশনের ইন্টারপ্রিটেশনটা দিইনি, নোটটা দেখিয়েছি। ডেফিনেশনের ফার্স্ট এই পার্টটা আমি বলেছি, আর একবার বলছি। ইফ প্রাইস অফ ওয়ান গুড ডিক্রিজেস কনজিউমার উইল কনজিউম মোর অফ দ্যাট গুড অ্যান্ড লেস অফ আদার গুড। মানে কি, একটা গুডের প্রাইস যদি ডিক্রিজ করে কনজিউমার সেই গুডটা বেশি করে খাবে আর অন্য গুডটা কম খাবে। সো দ্য কনজিউমার ইজ অ্যাকচুয়ালি সাবস্টিটিউটিং সাম অ্যামাউন্ট অফ আদার গুড উইথ দ্য চিপার গুড। মানে কনজিউমার ওই সেটাই, মানে সাবস্টিটিউট করছে, সস্তার গুডটা বেশি খাচ্ছে আর যেটার দাম বেড়ে মানে দাম কমেনি সেটা কম খাচ্ছে। ঠিক আছে, মানে যেটা দাম সেম রয়েছে সেটা কম খাচ্ছে আর যেটা সস্তা হয়ে গেল সেটা বেশি খাচ্ছে। ওকে, সো দিস ইজ ইট নাও। এবার এটাই কি তাহলে সাবস্টিটিউশন এফেক্টের ডেফিনেশন? এটা কিন্তু ডেফিনেশন নয়, ঠিক আছে, কারণ এখানে তো খালি আমি দাম কমার কথা বলেছি, দাম তো বাড়তেও পারে। তখন কি বলতে হবে? তখন বলতে হবে ইফ প্রাইস অফ ওয়ান গুড ইনক্রিজেস কনজিউমার উইল কনজিউম লেস অফ দ্যাট গুড অ্যান্ড মোর অফ দ্য আদার গুড। একটা গুডের যদি দাম বেড়ে যায় তাহলে কনজিউমার সেই গুডটা কম খাবে আর অন্য যে গুডটা আছে সেটা বেশি খাবে সেক্ষেত্রে, তাই না? সো দ্য কনজিউমার ইজ অ্যাকচুয়ালি সাবস্টিটিউটিং সাম অ্যামাউন্ট অফ দ্য চিপার গুড উইথ দি সাম অ্যামাউন্ট অফ দি চিপার গুড, এটা দাদাদের গুড হবে না, আমি জাস্ট কেটে দিই, উইথ দি হাই প্রাইসড গুড। মানে যে গুডটার দাম বেড়ে গেল সেটা খাওয়া কমিয়ে দেবে আর যেটার দাম সেম আছে সেটা একটু বেশি করে খাবে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এবার কথা হচ্ছে এই দুটোকে মিলিয়ে কিভাবে সাবস্টিটিউশন এফেক্টের যে ডেফিনেশন আছে সেটা বলতে হবে। তো যখন আমরা বলছি এটা, তখন দেখো অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে, ইফ উইথ আ চেঞ্জ ইন প্রাইস অফ আ গুড মানি ইনকাম অফ দ্য কনজিউমার চেঞ্জেস ইন সাচ আ ওয়ে that is real income remains constant, then the consumer will substitute the cheaper good with the expensive good. মানি ইনকাম চেঞ্জ করে আমরা রিয়েল ইনকামটাকে সেম রাখি, অ্যান্ড সেই রিয়েল ইনকামটাকে সেম রেখে কনজিউমার দেখা যায় যে একটা গুডের খাওয়াটা কমিয়ে দিচ্ছে আর অন্য একটা গুডের খাওয়াটা বাড়িয়ে দিচ্ছে। মানে যে গুডটা সস্তা সেই গুডটা বেশি করে খাচ্ছে আর যেটা এক্সপেন্সিভ সেটা কম খাচ্ছে। সেটাই হচ্ছে এটার অ্যাকচুয়াল ডেফিনেশন। ঠিক আছে, এবার ডেফিনেশনগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এক্সপ্লেন করতে পারাটা বেশি ইম্পর্টেন্ট, বাট ডেফিনেশনটাও লিখতে হবে। আর মানি ইনকাম কেন কমানো হচ্ছে রিয়েল ইনকামটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, এটা আমি বহুবার এক্সপ্লেন করেছি, তো এটা এখন আমি আর এক্সপ্লেন করছি না। দ্য পয়েন্ট ইজ দ্যাট যখন তোমাকে ডেফিনেশন দিতে হবে সাবস্টিটিউশন এফেক্টের, তখন তোমাকে কীভাবে ডেফিনেশনটা দিতে হবে, যে একটা কনজিউমার আছে, সে যখন গুডের প্রাইসটা চেঞ্জ হয় তখন সে কী করে, মানি ইনকামটাকে সে এমনভাবে কমায় বা এমনভাবে বাড়ায়, ডিপেন্ড করছে মানি ইনকামটা কেমনভাবে চেঞ্জ করে যাতে রিয়েল ইনকামটা কনস্ট্যান্ট থাকে। আমরা যে কেসটা করেছিলাম সেখানেও মানি ইনকামটাকে কমিয়েছিল রিয়েল ইনকামটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, অর্থাৎ সেম লেভেল অফ ইউটিলিটিতে থাকার জন্য ও মানি ইনকামটাকে কমিয়েছিল। ঠিক আছে, অ্যান্ড এটা কমানোর পরে দেখা যায় যে ও অ্যাকচুয়ালি যে গুডটা এক্সপেন্সিভ সেটার কিছু পরিমাণ কনজাম্পশন কমিয়ে দিচ্ছে আর যে গুডটা
চিপ মানে সস্তা সেটার কিছু পরিমাণ কনজাম্পশন বাড়িয়ে দিচ্ছে। তো এটাকেই বলা হয় সাবস্টিটিউশন এফেক্ট। ঠিক আছে?